সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 15 মাসের ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের পর অবশেষে একটি যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে গাজায়। গাজায় গতরাতে উদযাপন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই যুদ্ধবিরতি চুক্তির কারণে গাজা ইসরায়েল পরিচালিত আধুনিক ইতিহাসের সবচেয়ে নির্মম সামরিক নির্মমতার একটির সমাপ্তি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে 2023 সালের নভেম্বর মাসে যখন হামাস ইসরায়েলি কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল, তখনও তা সম্ভব হয়েছিল কাতারের মধ্যস্থতায়। আর এবার যেখানে বড় বড় অনেক দেশই যখন চেষ্টা করেও যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে পারেনি, সেখানে কাতার এবারও অসাধ্য সাধন করল। উপসাগরীয় ছোট্ট এ দেশটি মধ্যস্থতার মতো কাজে কিভাবে এত দক্ষ হয়ে উঠল, আর বৈশ্বিক রাজনীতিতে কাতার যেভাবে ক্রমাগত নিয়ামক শক্তি হয়ে উঠল, বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। বর্তমানে এমন একটি বিশ্বে অবস্থান করছে যেখানে আকার বা জনসংখ্যা কোনোটাই খুব গুরুত্বপূর্ণ নয়। এরপরেও কথা থাকে, কিন্তু মাত্র 28 লাখ মানুষের ছোট্ট একটি দেশ, যার মধ্যে আবার বড় একটি অংশই হল প্রবাসী নাগরিক, এরকম একটি দেশের কূটনীতিকরা যেভাবে গাজা যুদ্ধের মতো দীর্ঘায়িত ও জটিল সংঘাত নিরসনে একটি সমঝোতা করতে সক্ষম হয়েছেন তা সত্যি নজিরবিহীন। কাতার গত 15 মাস ধরেই হামাস ও ইসরায়েলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। এক্ষেত্রে হামাসকে তারা যেমন নিয়মিত আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে গেছে, তেমনি আবার বাইডেন প্রশাসনকে ব্যবহার করে ইসরায়েলের ওপর চাপও অব্যাহত রেখেছে। তবে নেতানিয়াহুর গোয়ারতুমির কারণে এই চুক্তিটি আগে বাস্তবায়ন করা যায়নি। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে অন্য সব দেশ হাল ছেড়ে দিলেও কাতার মধ্যস্থতার একটি প্রেক্ষাপট তৈরির জন্য নিরবিচ্ছিন্নভাবে প্রয়াস চালিয়ে গেছে। কাতারের দিক থেকে চিন্তা করলে মধ্যস্থতার জন্য এতটা বেপরোয়া হওয়ার কারণও ছিল। প্রথমত, ইসরায়েল বারবার হামাসের নেতাদের হত্যা করেছে দেশে এবং বিদেশে, ফলে যাদের মাধ্যমে কাতার হামাসের সাথে যোগাযোগ রেখেছিল তারাই ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দ্বিতীয়ত, কাতার নিশ্চিত হয়ে গিয়েছিল যে নেতানিয়াহুর সরকারের মন্ত্রীরা বাহ্যত গাজা উপত্যকাকে পুনর্গঠন বা পুনরুপনিবেশ করার পরিকল্পনার কথা বললেও কার্যত গাজা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা ইসরায়েলের ছিল না। তারপরেও কাতারের মধ্যস্থতাকারীরা হামাসের জীবিত দ্বিতীয় সারির নেতাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছিলেন। হামাস 2023 সালের 7 অক্টোবর যাদেরকে জিম্মি করেছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য 3টি ধাপের একটি চুক্তি 1 বছরেরও বেশি সময় ধরে আলোচনায় ছিল। এর বিনিময়ে হাজার হাজার বন্দী ফিলিস্তিনিকে মুক্তির দাবি জানানো হয়, যাদের মধ্যে অনেককে বিচার বহির্ভূতভাবে আটক করা হয়েছিল। শেষ পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হয় যখন কাতার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। কাতারের এই কৌশলটি অবশেষে কাজে আসে। তাছাড়া কাতারের এতটা প্রভাব বিস্তারের আরও কিছু কারণ রয়েছে। কাতারের কূটনৈতিক স্টাইল এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগ দেশটিকে একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে গড়ে তুলেছে। কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ হলেও অবস্থানগত এবং কৌশলগত সুবিধার কারণে এবং একই সঙ্গে এর অর্থনৈতিক প্রভাব এবং জ্বালানি সম্পদের কারণে বিশ্বের পরাশক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত। কাতারের আরেকটি সুবিধাজনক দিক হল দেশটি বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বরাবরই বজায় রেখেছে। ইসরায়েলের সঙ্গে তাদের যেমন অনানুষ্ঠানিক সম্পর্ক ছিল, তেমনি হামাস সহ বিভিন্ন দল ও গোষ্ঠীর সাথেও তাদের সুসম্পর্ক ছিল। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামকের নাম আল জাজিরা। কাতারের অর্থায়নে পরিচালিত আল জাজিরা আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাতারের অবস্থানকে দৃঢ় করেছে। কাতার তার তহবিল এবং নীতি ব্যবহার করে বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরির লক্ষ্যে কাজ করেছে। মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সাফল্য এবং নিরপেক্ষতা এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টিতে দেশটির কূটনীতিকদের দক্ষতার প্রতিফলন ঘটায়। মধ্যস্থতা কাতারের কৌশলগত একটি নিয়মিত পদক্ষেপ।
কাতারের রাষ্ট্র পরিচালনায় একটি প্রধান নীতি হল কাবা আল মাদিয়ুম বা বঞ্চিতদের কাবা হিসেবে নিজেদের অবস্থানকে তুলে ধরা, অর্থাৎ কাতার সবসময় মজলুম মানবতার পাশে থাকার চেষ্টা করে। কাতার বরাবরই এমন সব পক্ষকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাতে সচেষ্ট যারা সাধারণত উপেক্ষিত থাকে। আপোষ এবং উইন উইন সমাধানের সংস্কৃতি কাতারের কৌশলগত সংস্কৃতির গভীরে প্রথিত, কেননা কাতার দেশটি ঐতিহাসিক গোত্রীয় বিরোধের সমাধানের মাধ্যমে উদ্ভূত। এই কৌশলগত বাস্তবতাই কাতারকে তৈরি করেছে। তারা আলোচনার ক্ষেত্রে ভালো করে, কেননা নিজস্ব চিন্তা বা উদ্দেশ্য রাজনৈতিক মতামতকে আলোচনার বাইরে রাখতে সহায়তা করে। কাতার কখনো নিজেদের মতামতকে বিবাদমান পক্ষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। এক দশকেরও বেশি সময় ধরে কাতারের মধ্যস্থতাকারীরা তালেবানের সঙ্গে আফগানিস্তান বিষয়ে আলোচনা করে একটি সমঝোতা প্রতিষ্ঠাও সক্ষম হয়েছে। যদিও কাতারি কূটনীতিকদের দৃষ্টিভঙ্গি থেকে তালেবানের মতাদর্শ ছিল সম্পূর্ণ আলাদা, এরপরও কাতার তালিবানদের সাথে উদারতার সাথেই আলোচনা করেছে। একইভাবে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়ও কাতারি মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নিরন্তর জুলুমের বিষয়ে নিজেদের অসন্তোষ পাশ কাটিয়ে গিয়েছে। কাতারের সংবিধানেও মধ্যস্থতা একটি প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে, যা ছোট অথচ হাইড্রোকার্বন সমৃদ্ধ এই দেশটিকে অস্থিতিশীল এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতেও সহায়তা করে। কাতারের এই ভারসাম্যপূর্ণ মনোভাব দোহাকে আন্তর্জাতিক ব্যবস্থায় গুরুত্ব ও মর্যাদা প্রদান করে এবং ছোট দেশ হিসেবে নিষ্ক্রিয়তার ফাঁদ থেকে মুক্ত থাকতেও সাহায্য করে। কাতার বড় শক্তি ও রাষ্ট্র বহির্ভূত পক্ষগুলোর মধ্যে এবং একই সাথে বিশ্বের দক্ষিণ ও উত্তর অঞ্চলের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে কাতার একটি অপরিহার্য কেন্দ্র হিসেবেও আবির্ভূত হয়েছে। তবে একদমই বিপরীত দৃষ্টিভঙ্গি সম্পন্ন পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা ঝুঁকিপূর্ণ। হামাস এবং তালেবানদের মতো রাষ্ট্র বহির্ভূত সংগঠনগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসতে সক্ষম হওয়ায় অনেক দেশই এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাতারকে রীতিমতো ঈর্ষা করতেও শুরু করেছে। এই ঈর্ষার অংশ হিসেবেই বছরের পর বছর ধরে কাতারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ভিত্তিক প্রচারণা চালানো হয়েছে, যা কিছু কাতারি নীতি নির্ধারকদের মধ্যস্থতার প্রতিদান নিজের ভাবতে বাধ্য করেছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, যিনি ধৈর্য ধরে সর্বশেষ মধ্যস্থতার প্রক্রিয়াটি পরিচালনা করেছেন, তিনি ঘরোয়া সমর্থন জোগাড় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গাজা বিষয়ে অর্জিত অগ্রগতি তার পারদর্শিতার প্রমাণ দেয়। অনেকে কাতারের ভূমিকাকে শুধুই একটি বার্তাবাহকের কাজ বলে চিহ্নিত করেছেন, যে এক ঘর থেকে অন্য ঘরে সংবাদ পৌঁছে দেয়। কিন্তু 15 মাসের মধ্যস্থতা প্রমাণ করেছে যে কাতারের ভূমিকা এর চেয়ে অনেক বেশি। মধ্যপ্রাচ্যে কাতারের সত্যি প্রভাব রয়েছে এবং দেশটি সেই প্রভাব কাজে লাগাতে আগ্রহী। হামাসের মতো গোষ্ঠীর জন্য দোহায় তাদের ভার্চুয়াল অফিস তাদের জন্য বৈধতা এবং সুযোগের দুয়ার উন্মুক্ত করেছে। এতে কাতারের সদিচ্ছার ওপর নির্ভরশীলতা তৈরি হয়েছে, যা মধ্যস্থতাকারীরা ব্যবহার করে বড় ধরনের ছাড়ও আদায় করেছেন। ঐতিহ্যগতভাবে কাতার চুক্তির মসৃণ বাস্তবায়নের জন্য পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বা মুক্তিপণের অর্থ প্রদান করেছে। কাতারের হাইড্রোকার্বন সম্পদও যুক্তরাষ্ট্রের দিক থেকে কাতারের উপর আস্থা রাখার কারণ, যাতে তারা মধ্যস্থতার পর গাজার পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থায়নের ভূমিকা পালন করতে পারে। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনেকেই উৎসাহিত হলেও নেতানিয়াহুর অতীত ইতিহাস চুক্তিগুলোকে বাধাগ্রস্ত এবং বিঘ্নিত করার বিষয় সন্দেহের যথেষ্ট কারণ তৈরি করে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে। ট্রাম্প প্রশাসনের ভূমিকা এই চুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ হবে। এখানে দোহাকে শুধু ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা করাই নয়, বরং ট্রাম্প প্রশাসনকে বাস্তবায়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকার কাজটিও করে যেতে হবে। কাতার সহ গোটা অঞ্চলের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বন্দী এবং জিম্মি বিনিময়ের প্রক্রিয়া থেকে চুক্তিটিকে একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তিতে রূপান্তর করা, যা গাজায় যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটাবে। বর্তমানে নেতানিয়াহু প্রশাসনের মধ্যে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার নিয়ে যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।
ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে, বিশেষ করে স্টিভ উইটকফের সঙ্গে কাতারের প্রভাবকে সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে, যাতে নতুন হোয়াইট হাউস ইসরায়েলের চরম ডানপন্থী সরকারের ওপর থেকে চাপ প্রত্যাহার না করে। কেননা যুদ্ধবিরতি চুক্তির চলমান প্রথম ধাপকে যখন দ্বিতীয় এবং তৃতীয় ধাপে নিয়ে যাওয়া সম্ভব হবে, তখনই গাজার দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুলে যাবে, আর দোহাকে সেই পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।